হ্যালো বন্ধুরা, আজকে আমি টেক্সট বুকে লাইভ মক। তো এক্সাম ভালো হয়েছে, এক্সপেক্টেড হয়েছে। 153 মার্কস আউট অফ 200, তো ভালো হয়েছে। তো সেখান থেকে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হওয়ার কথা যেগুলো, সেগুলো কিন্তু দেখো 5টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন কি বলছে, Janko sold an item for Rs 220 at a loss of 12%. By how much should she have raised the selling price above the cost price to make a profit of 10%? ঠিক আছে, তার মানে দেখো আমাকে কি করতে হবে, আমাকে সেলিং প্রাইস বের করতে হবে, কস্ট প্রাইস ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। তো প্রথম থেকে এখানে দেখো 12% আমার লস হয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ফ্র্যাকশন ভ্যালু থেকে, তার মানে 88%-এর ভ্যালুই কি 220 না? হ্যাঁ, তাই না? তার মানে 1% ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে? 220/88, আর 100% জানি আমরা কস্ট প্রাইস হয়, এটা ভ্যালু হচ্ছে 220/88 ইন্টু 100। এটা আমার হলো কস্ট প্রাইস হয়ে গেল। তো এটা যদি আমি কারণ 100% আমরা সবসময় জানি কস্ট প্রাইস হয়, যদি ক্যালকুলেশন করি কত হয়ে যাবে, 44 দিয়ে যদি ডিরেক্ট কাটি আমরা, তাহলে হয়ে যাবে 2 আর 44 5-এ, ঠিক আছে, তারপরের বারে 2 50-এ 100, অ্যাকচুয়ালি 250। এই যে 250 টাকাটা আমরা হয়ে গেলো কস্ট প্রাইস বা সিপি, এটা হলো সিপি আমাদের, ঠিক আছে। এটা সিপি ইকুয়ালস টু 250 রুপিস। এরপর আমাকে কি বের করতে হবে না, আমাকে অবভিয়াসলি প্রফিট বের করতে হবে। তাই যদি 10% প্রফিট করতে চাই, দেখো আমার প্রথম কথা, অ্যাবাভ দ্য কস্ট প্রাইস টু মেক এ প্রফিট অফ 10%। এবারে যেহেতু সেলিং প্রাইসটা বলেছে কত করতে হবে, সেলিং প্রাইসটা মার্ক কত করতে হবে, তো আলটিমেট কিন্তু এই যে আমাদের 10%ই করতে হবে। এটা যদি আমি সিপি বা এসপিটি নাও বের করি, এখান থেকে ডিরেক্টলি বলা যাবে, কারণ আমাদের কস্ট প্রাইস ডিরেক্টলি এখানে কি বলেছে যে কত টাকায় বিক্রি করব যাতে আমার 10% লাভ হয়, তাহলে আমাদের কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের কতটা সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের কতটা অ্যাভাব করতে হবে। বা এখান থেকে দেখো 250 যদি হয়, 10% যদি প্রফিট করতে চাই, তা 250-এ 10% 25 টাকা, মানে অ্যাকচুয়ালি এসপিটা হয়ে যাবে কত, 275 টাকা। আবার যদি ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে দেখো 250 টাকা সিপি, 275 টাকা এসপি, তাহলে 25 টাকা আমাকে অবশ্যই বেশি করতে হচ্ছে, কততে 250-এ, তাহলে কিন্তু দেখবে 10%ই আসবে। তো আমি এই জন্যই বললাম যে এটা যদি আমরা দেখেও করে দিতাম তাও হতো, কারণ সবসময়তে জেনে রাখবে যে আমাদের প্রফিট বা লস যাই হোক না কেন কস্ট প্রাইসের উপরে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হয়, তাই না, ডিসাইড করতে হয়। তারপর সেখান থেকেই বলেছে যে কস্ট প্রাইসটা কত হলে আমাদের সেলিং প্রাইসটা কত হবে, যার ওপর 10% প্রফিট করতে পারো কস্ট প্রাইসের ওপর, তাহলে ওদের যে ফ্লাকচুয়েশনটা মানে কতটা অ্যাভাব করতে হবে কস্ট প্রাইসের। তো এখান থেকে 10% ডিরেক্টলি বলতে পারতাম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সমিত ওয়াজ গিভেন সাম মানি টু টেক কেয়ার অফ হিজ ট্রাভেল ডিউরিং এ 6-day সেলস ড্রাইভ he had to undertake. However, he had to increase his stay by another 4 days, and as a result, his average daily travel allowance went down by 56. What was the amount that was sanctioned to him in the beginning? খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে, কিচ্ছু না বলেছে। সমিত বলে একজন আছে, যিনি কী করছেন না 6 দিনের জন্য একটা ট্রাভেল যাচ্ছে, তাকে যথেষ্ট মানে অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়েছে, একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হয়েছে, যেটা আমাদের উল্লেখ করা নেই, সেটাই বের করতে হবে আলটিমেটে। তো বলেছে করেছে, তো কিন্তু ও ভেবেছে 4 দিন আমি আরও বাড়িয়ে নিই সময়টা, আমার ট্রাভেলিং জার্নিটা। তো যার জন্য কী হয়েছে, এভারেজ কিন্তু 56 টাকা করে কমে গেছে। তাহলে বলেছে প্রথম কত টাকা দেওয়া হয়েছিল, ঠিক আছে, আমি যদি ধরে নিই যে প্রথমে এক্স টাকা দেওয়া হয়েছিল, তাহলে সমিত ওয়াজ গিভেন এক্স রুপিস অ্যাট ফার্স্ট বা ইনিশিয়ালি, ঠিক আছে, ইনিশিয়ালি, ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে দেখো তার প্রথমে এভারেজটা কত হতো না, এক্স টাকা দেওয়া ছিল 6 দিনের জন্য, তার x/6 এটা এভারেজ, ঠিক আছে, এটা এভারেজ হতো, অবভিয়াসলি এভারেজটা পার ডেই হতো। এরপর বলছে কিন্তু 4 দিন বাড়িয়ে নিয়েছে এক্সট্রা,
তাহলে টাকাটা কিন্তু কনস্ট্যান্টই আছে, টাকাটা কিন্তু এক্স টাকায় আছে, এখন কিন্তু 10 দিন হয়ে গেছে। তাহলে এখন এভারেজটা এটা নাও, এটা ইনিশিয়ালি এভারেজ, এটা অ্যাকচুয়ালি নাও এভারেজ, এটা এভারেজ, এটাও এভারেজ, কিন্তু এখন এটা হচ্ছে এখন, এটা হচ্ছে নাও, ঠিক আছে। আর এটা ইনিশিয়ালি, এটা কিন্তু ইনিশিয়ালি, ঠিক আছে, এটা ইনিশিয়ালি, ঠিক আছে, এটা ইনিশিয়ালি। এরপর বলেছি কি না এভারেজে 56 টাকা কমেছে, তাই না, 56 টাকা কমেছে, তার মানে অ্যাকচুয়ালি এই যে এভারেজের ডিফারেন্সটা 56, আর কিছু না, এটা কিছু ছিল না, ঠিক আছে। এবার যদি ক্যালকুলেশন করে দেখতে পাবো 10x - 6x বাই 60 ইকুয়ালস টু 56। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কি না, এখান থেকে পেয়ে যাচ্ছি কি দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি 4x ইকুয়ালস টু, আমরা যদি ডিরেক্টলি এখান থেকে করে দিই 60 × 56, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 840, ঠিক আছে, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে ইনিশিয়ালি কত দেওয়া হয়েছিল, 840 টাকা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইয়াস ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 49 days অ্যান্ড নামান ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 35 days, সৌরভ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 7 days। তিনজন ব্যক্তি দেওয়া হয়েছে, একজন 49 দিনে করতে পারে, একজন 35 দিনে করতে পারে, একজন 7 দিনে করতে পারে, একই কাজ, কাজের পরিমাণটা কিন্তু একই। তাহলে যদি ওয়াই ফর ইয়াস লিখি, এ কিন্তু কত দিনে, 49 দিনে করতে পারে, ঠিক আছে। এরপর নমন, এন ফর নমন যদি করি আমরা, সে 35 দিনে করতে পারে। এরপর আমাদের কি বলেছে না সৌরভ, এরপর সৌরভ যদি করি আমরা 7 দিনে করতে পারে। এরপর দেখো 49, 35 আর 7-এর এলসিএম নেওয়াটা কিন্তু খুবই সহজ। কীভাবে করবো আমরা একটা মেথড, মাল্টিপল মেথড, যেটা 49কে 7 × 7 লিখতে পারি, 35কে 7 × 5, তো একটা 7 অলরেডি রয়েছে, তাহলে আমাদের 5 লিখতে পারি, আর 7-এর জন্য 7 তো রয়েছে, তাহলে এটা হলো আমাদের আলটিমেটে 49, 35 এলসিএম। আর এলসিএমটা আমাদের জানি আমাদের টোটাল ওয়ার্ক হয়, ঠিক আছে। তাহলে যদি আমরা এটা বোঝার সুবিধার্থে 7 × 7 × 5ই লিখি, তাহলে আরও ভালো হয়, তাই না। এরপর দেখো আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেছি এটা, আর টোটাল ওয়ার্কে যদি সময় দ্বারা ভাগ করি আমরা কি পেয়ে যাবো, এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে যদি 49, এর এফিসিয়েন্সি 5 হয়ে যাচ্ছে, দেখো এর এফিসিয়েন্সি আমাদের 7 হয়ে যাচ্ছে, আর এর এফিসিয়েন্সি 35 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা আলটিমেটে হয়ে গেল। এরপর দেখো কী বলেছে, এরপর নেক্সট যে আমাদের কন্ডিশন দিয়েছে, এটা কী দিয়েছে, অ্যাকচুয়ালি কী দিয়েছে, কী দিয়েছে না, find the total days required to complete the same work if they work on alternate days such that Yas works on the first day, Naman works on the second day, ঠিক আছে, অ্যান্ড সৌরভ ওয়ার্ক অন দ্য থার্ড ডে। কিচ্ছু না, অ্যাকচুয়ালি তার মানে 3 দিনে কাজ হচ্ছে। তাহলে 3 দিনে অ্যাকচুয়ালি আগে আমরা কী করতাম, প্রত্যেক দিন বা যদি অন্য অঙ্ক দেখতাম, সেটা প্রতিদিন সবাই কাজ করছে, কিন্তু এখানে অল্টারনেট ডেতে করছে, অর্থাৎ প্রথম দিন যে করছে সে বাকি দুজন কিন্তু করছে না, দ্বিতীয়জন যে করছে বাকি দুজন কিন্তু করছে না, তৃতীয়জন একজন করছে বাকি দুজন করছে না, এইভাবে করছে। তা টোটাল 3 দিন সময় লাগছে, তাই না। 3 দিনে 3 days টোটাল ওয়ার্ক has to be done, কতটা না, অ্যাকচুয়ালি টোটাল এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 3 দিনে কতটা কাজ হচ্ছে না, অ্যাকচুয়ালি কত হচ্ছে 47 ইউনিট, 47 ইউনিট, ঠিক আছে, 47 ইউনিটস, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, এরপর কি দেখো, এরপর কি বলেছে না, তার টোটাল ওয়ার্ক কত না, এটি যদি আমরা এরপর গুণ করাটা লাগবে অবশ্যই, 5 × 35, 5 × 4, 5 × 245, তাই না, টোটাল 49 × 5, ঠিক না, তাহলে 35, 245, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক 245, 47 কাজ 3 দিনে হচ্ছে, তা দেখতে হবে আমাদের, মানে অ্যাকচুয়ালি এটা তাহলে 3 দিনে 3 days 47 ইউনিট ওয়ার্ক করতে হবে 245। তাহলে দেখো যদি 5 দিন করি বা 6 দিন করি, 6 দিনে 5 দিন যদি করি, তাহলে মানে 15 দিনে যদি 5 গুণ করে দিই, 5 × 7 = 35, 5 × 235 ইউনিট কাজ হয়ে গেল, ঠিক আছে। 15 দিনে 235 ইউনিট কাজ হয়ে গেল 15 দিনে,
বাকি কত থাকছে 235, মানে অ্যাকচুয়ালি আর আমার 10 ইউনিট কাজ বাকি থাকছে, 10 ইউনিট কাজ বাকি থাকছে, কিন্তু এখনও 10 ইউনিট কাজ বাকি আছে, কারণ টোটাল ওয়ার্ক 235 হয়েছে, বাকি থাকছে 10 ইউনিট। তার মানে তাহলে 15 দিন যেহেতু হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি 15 দিন হয়ে গেছে মানে কি, 3 জন, মানে অ্যাকচুয়ালি 3 জন করে বা 3 দিন করে 5টা অ্যাকচুয়ালি আমার যে কনজিকুয়েন্টলি ডেজ পেরিয়ে গেছে, মানে 5টা অ্যাকচুয়ালি মাল্টিপল হয়ে গেছে। তারপরে কে আসছে, প্রথমে কিন্তু শুরুটা কে করবে, শুরুটা যে করছে, অর্থাৎ এই যে আমাদের ইয়াস। তাহলে অ্যাকচুয়ালি 16 দিনে 240, মানে 235 প্লাস 5, এটা 16 দিনে 240, আবার 7 তারপরের দিনে দেখো 17 দিনে কিন্তু হয়ে যাচ্ছে 200 মানে 240 প্লাস আবার 7 হয়ে যাচ্ছে, মানে 247 কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি সরি এটা 7 করছে না, আমার টোটাল তো 235 না, তাহলে এটা হবে না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল হলো, কীরকম না, দেখো 17 দিনে কী হচ্ছে, অ্যাকচুয়ালি ও করে কতটা, 7 ইউনিট কাজ করতে পারে, এ করে 7 ইউনিট। তার মানে অ্যাকচুয়ালি 16 দিন 240 পর্যন্ত ঠিক আছে, 16 দিন 240 পর্যন্ত ঠিক আছে। 17 দিনে কিন্তু ও অ্যাকচুয়ালি একদিনে কিন্তু 7 ইউনিট করে দেয়। আমার বাকি রয়েছে কত না, বাকি রয়েছে এই 240 ইউনিট কাজ তো হয়ে গেছে, আর বাকি 5 ইউনিট রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি 16 পূর্ণ 5-এর 7, একদিনে 7 ইউনিট করে, বাকি রয়েছে 5 ইউনিট। তাহলে কদিন সময় লাগবে, 5-এ 7 দিন, তাই না? ঠিক আছে, তাহলে 16 পূর্ণ 5-7 দিন, টোটাল কাজটা শেষ হতে আমার সময় লাগবে 16 পূর্ণ 5-7 দিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Ram's working hours per day were increased by 15% and wages per hour increased by 20%. কিচ্ছু না, আমরা এটা কীরকম করব না, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের পেয়েছিলাম কোয়ান্টিটি ইন্টু কনজামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, সেই সেন্সে এটা করব। যেমন আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্কিং পার ডে ইনক্রিজ 15%, ফ্র্যাকশন বেলা কত হয়, 3-20 হয়, মানে অ্যাকচুয়ালি 20 থেকে 23। আর আমাদের ওয়েজেস পার আওয়ার ইনক্রিজ 20%, ফ্র্যাকশন 1/5, মানে 5 থেকে 6। তাহলে এটা কী গেলো, অ্যাকচুয়ালি আমাদের যে কোনো একটা ধরতে পারো, যদি এটা কোয়ান্টিটি ধরো তাহলে এটাকে আমাদের কনজামশন ধরতে হবে, আর গুণ করলে এক্সপেন্ডিচার পেয়ে যাবে। তাহলে 100 এর এক্সপেন্ডিচার কত হচ্ছে 138, তাহলে 100 আগে হতো, এখন হচ্ছে 138। তার মানে অ্যাকচুয়ালি 100-তে 38 বেড়েছে, আর 100-তে যত বাড়ে সেটাতে পার্সেন্টেজ হয়, তাই না? তাহলে টোটাল 38% আমার তার কি বেড়েছে, আর্নিংটা বেড়েছে, 38% আর্নিংস ইনক্রিজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। Amit is thrice as good as workman as Beneath and therefore is able to finish the work in 32 days. ঠিক আছে, অর্থাৎ অমিত, ফর অমিত, আর আমাদের বিনীত, যেটা আমাদের এফিসিয়েন্সি রেশিও কত বলেছে, 3:1। আর আমরা জানি যে এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক আপন টাইম। আবার টোটাল ওয়ার্ক যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফিসিয়েন্সি ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি হয়, মানে সময়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি আর এদের সম্পর্কটা কেমন, ইনভার্সলি প্রপোর্শন। ঠিক আছে, তাহলে যদি অমিত আর বিনীত এর এফিসিয়েন্সি রেশিও 3:1 হয়, তাহলে এদের কি এফিসিয়েন্সি রেশিও, তাহলে টাইমের রেশিওটা কত হয়ে যাবে 1:3। তাহলে এটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি রেশিও, ই ফর এফিসিয়েন্সি। ঠিক আছে, এবার চলে আসবে টি ফর টাইম, তাহলে কত হয়ে যাবে, অমিত রেশিও বিনীত অ্যাকচুয়ালি 1:3। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে না, বিনীতের বেশি সময় লাগছে, এখানটা বলেছে না যে অ্যাজ বিনীত অ্যান্ড দেয়ারফোর ইজ এবল টু ফিনিশ ওয়ার্ক ইন 32 days লেস দ্যান বিনীত। বিনীতের থেকে সময়টা 32 দিন কম লাগে। এখান থেকে দেখে বুঝতে পারছি যে অমিতের 1 দিন সময় লাগলে বিনীতের 3 দিন সময় লাগে, অর্থাৎ এই যে 2 রেশিওর ভ্যালু, এটাই ভ্যালু 32 days, তাহলে 1 রেশিওর ভ্যালু কত 16 days। ঠিক আছে, আর অমিতের 1 রেশিও, তাহলে অমিতের অ্যাকচুয়ালি 16 দিন সময় লাগছে। আর আমরা জানি, এখনই বললাম যে টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, এফিসিয়েন্সির টাইম হয়, এফিসিয়েন্সি ইন্টু টাইম হয় টোটাল ওয়ার্ক। তাহলে দেখো আমাদের
অমিতের দেখছি, আর যেহেতু ওয়ার্কটা কনস্ট্যান্ট তাহলে অমিতের রেসপেক্টে করে আর বিনীতের রেসপেক্টে করে একই ব্যাপার, ওয়ার্কটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে অ্যাকচুয়ালি আমাদের অমিত এর এফিসিয়েন্সি কত 3 আর অমিতের সময় কত লাগছে 16, তার টোটাল ওখানে 48, এর টোটাল ওয়ার্ক পেয়ে গেছি আমরা। এরপর কি বলেছে না হাউ মেনি ডেজ দে টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, এই 48 ইউনিট কাজ করতে দুজন মিলে কত সময় লাগবে না 48 ইউনিট কাজ দুজনের এফিসিয়েন্সি না অ্যাকচুয়ালি 3 আর 1 4, তাই না, সমান 48/12, এই সরি 48/4, ভুল বললাম, 48/4 ইকুয়ালস টু 12 দিন, 12 ডেজ, ঠিক আছে, 12 দিন সময় লাগবে। আশা করছি বন্ধুরা তোমাদের সেশন খুব ভালো লাগছে, আর তোমরা যারা দেখছো প্লিজ লাইক করো, ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং ভিডিও এনজয় করো সেশন। থ্যাংক ইউ।